বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি এই মুহূর্তে যেই ক্লাসটি নিতে যাচ্ছি সেই ক্লাসটি অবশ্যই বিজ্ঞান গ্রুপের অর্থাৎ নবম দশম শ্রেণীর বিজ্ঞান গ্রুপের জীববিজ্ঞান বিষয়ক একটি ক্লাস। নবম দশম শ্রেণীতে যারা বিজ্ঞান গ্রুপে আছো তারা দ্রুত গতিতে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের যে সালোক সংশ্লেষণ এবং শ্বসন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি তোমরা খুলে তোমরা সকলে শ্বসনে চলে যাও, অর্থাৎ 4.3 শ্বসনে চলে যাও। শ্বসন আশা করি তোমরা এতক্ষণে খুলে ফেলেছ। তোমরা তাড়াতাড়ি করে, আমি একটু সময় নিচ্ছি, তোমরা একটু খোলার পরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা প্রক্রিয়ার মধ্যে আমরা একটা প্রক্রিয়া অলরেডি আলোচনা করে ফেলেছি, সেটা হলো সালোক সংশ্লেষণ। আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রক্রিয়াটি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অবশ্যই শ্বসন। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পেয়েছো আমি আজকের পাঠের পরিচিতি লিখেছি শ্বসন। শ্বসনের ইংলিশ হলো রেসপাইরেশন। তো প্রথমে আসতেছে শ্বসন জিনিসটা আসলে কি, শ্বসন কাকে বলে। শ্বসন হচ্ছে যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। খেয়াল করো, যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু, আমরা সাধারণত যা খাই তা অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি তৈরি করে, শক্তি করে না, শক্তি উৎপন্ন করে। অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। এখন শ্বসনের যে একটা সমীকরণ রয়েছে, সেই সমীকরণটা তোমরা একটু খেয়াল করো। গ্লুকোজের সংকেত আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। C6H12O6। গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি তৈরি করে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38টি এটিপি তৈরি করে, এবং সাথে আমার কাঙ্ক্ষিত যে শক্তি, সেই শক্তি আমরা পাই। এখানে শক্তি হিসেবে আমি প্রায় 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি আমি পেয়ে যাই। কথাগুলো খেয়াল করো। যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। খেয়াল করো, আমাদের এখানে খাদ্যবস্তু হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন দ্বারা জারিত হবে, আর এখানে জারণটা করবে কিন্তু বিভিন্ন এনজাইম বা বিভিন্ন প্রভাবক। বিভিন্ন এনজাইম দ্বারা জারিত হয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি অর্থাৎ 6 অণু ডাইহাইড্রোজেন অক্সাইড 38টি এটিপি তৈরি করে এবং তাপ শক্তি তৈরি করে। তোমরা অনেকেই প্রশ্ন করবা যে স্যার, এটা তো সাধারণত আসলে
কোন শ্বসন প্রক্রিয়াটা আপনি লিখলেন। আমরা সাধারণত সবসময় আমরা দেখবার শ্বসন বলতে আমরা সাধারণত সবাত শ্বসনকেই বুঝি, তবে আরো এক প্রকারের শ্বসন আছে যে শ্বসনটা অবাত শ্বসন। সেটা কিন্তু আসলে যে সমস্ত জীব বা যে সমস্ত প্রাণী সাধারণত আলোর উপস্থিতিতে বাঁচে না, অক্সিজেনের উপস্থিতিতে এরা বাঁচে না, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত অবাত শ্বসনটা ঘটে। তো যা হোক, আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। আর শ্বসনের সমীকরণটা তোমরা সাথে দিয়ে দেবা। এরপরে আসো সবাত শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া যদি তোমাকে প্রশ্ন করা হয় যে শ্বসন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, তোমাকে অবশ্যই অবাত শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করলে হবে না, তোমাকে অবশ্যই সবাত শ্বসন প্রক্রিয়ায় কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এখন তাহলে সবাত শ্বসন প্রক্রিয়াটি তোমরা সকলে খোলা। সবাত শ্বসন প্রক্রিয়াটি হলো গিয়ে বইয়ের ৭৮ পৃষ্ঠা। দেখো, সবাত শ্বসনের প্রক্রিয়া হলো মোট ৪টি। সবাত শ্বসন প্রক্রিয়া হচ্ছে মোট ৪টি। ৪টির মধ্যে ১ নম্বর প্রক্রিয়াটি দেখো গ্লাইকোলাইসিস, এখানে কিন্তু লেখা আছে, এটা হলো নাম্বার 1। নাম্বার 1 গ্লাইকোলাইসিস। নাম্বার 2 তে হলো পাইরুভিক অ্যাসিড তৈরি। নাম্বার 2 তে হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি, এটা হচ্ছে বেসিক্যালি আসলে অ্যাসিটাইল কোয়ে, পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে। নাম্বার 3 হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র। আর নাম্বার 4টা কিন্তু আমাদের এখানে দিবার দরকার নেই। নাম্বার 4 হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আমি এরপরও কিন্তু আমি এখানে লিখে রাখতেছি, নাম্বার 4 হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। কথাগুলো খেয়াল করো। ১ নম্বরে হলো গ্লাইকোলাইসিস, 2 নম্বরে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, 3 নম্বরে হলো ক্রেবস চক্র, 4 হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। কথাগুলো খেয়াল করো। আমি আবারও বলছি, শ্বসন প্রক্রিয়ার মূলত ধাপ হচ্ছে 4টি। 4টির মধ্যে 1 নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে, 3 হচ্ছে ক্রেবস চক্র, 4 হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তাহলে সবাত শ্বসন প্রক্রিয়ার কয়টি ধাপ এটা আমাদের জানা হয়ে গেল। কথাগুলো খেয়াল করে। 1 নম্বর ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটি আমাদেরকে প্রথমে জানতে হবে, এই প্রক্রিয়াটি কোষের কোথায় ঘটে। মনে রাখবা, শ্বসন প্রক্রিয়ার এই 4টা ধাপ, এই 4টা ধাপ 2টা জায়গাতে ঘটে। 2টা জায়গা কি কি? গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে, এই দুটোটা ধাপ ঘটে সাইটোপ্লাজমে। নৈর্বৃত্তিকও আসে, সৃজনশীলও আসে। গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে এই 2টি ধাপ সংগঠিত হয়। কোথায় সংগঠিত হয়? এই 2টি ধাপ সংগঠিত হয় সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই 2টি ধাপ সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ায়। মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বা শক্তিঘর বলার কারণ আসলে মূলত এই কারণে। মাইটোকন্ড্রিয়াতে কিন্তু ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র ঘটে এবং শক্তি উৎপাদনের মূল জায়গা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটে বলেই কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আমরা আমাদের আসল প্রক্রিয়া একটু চলে যাই। প্রথমে আছে গ্লাইকোলাইসিস। কথাগুলো খেয়াল করো বন্ধুরা। গ্লুকোজের সংকেত কিন্তু আমি লিখে রেখেছি এখানে, তোমরা খেয়াল করে দেখো। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। গ্লুকোজ কি করে? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে কি তৈরি করে? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে সে 2 অণু পাইরুভিক অ্যাসিড, দেখো A1 অণু, A1 অণু, 2 অণু পাইরুভিক অ্যাসিড। তোমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমি পাইরুভিক অ্যাসিডের সংকেত কিন্তু পাইরুভিক অ্যাসিডের মাথার উপরে কিন্তু আমি কিন্তু লিখে রেখেছি C3H4O3। এটা হলো পাইরুভিক অ্যাসিডের সংকেত। তো এরপরে দেখো 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এবং এই ধাপে 4 অণু এটিপি। খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে লিখে রেখেছি 4 অণু এটিপি। এবং এটিপি মানে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এটিপির মিনিংটা তো আপনি বলেননি। এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর NADH2 মানে হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। এখন এরপরে তাহলে আমি আবারও বলতেছি, 1 অণু গ্লুকোজ বিভিন্ন বিক্রিয়া শেষে কি তৈরি করে? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। 2 অণু কি তৈরি করে? পাইরুভিক অ্যাসিড। দেখো A1 অণু, A1 অণু, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, সাথে
4টি এটিপি তৈরি হয় এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। এরপরে আমরা যেখানে যাব, আর এই ধাপে কোনো অক্সিজেন লাগে না, মনে রাখবা এই ধাপে কোনো অক্সিজেন লাগে না, এই জন্য এই ধাপটি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এরপরে 2 নম্বর ধাপে আসে অ্যাসিটাইল কোএ সৃষ্টি। অ্যাসিটাইল কোএ সৃষ্টি হলো এই ধাপে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড, দেখো 2 অণু আমরা দেখেছিলাম গ্লাইকোলাইসিস পর্যায়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। 2 অণু পাইরুভিক অ্যাসিড কি করে বিভিন্ন পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষ করে 2 কার্বন বিশিষ্ট অবশ্যই এক অণু অ্যাসিটাইল কোএ, কোএ মানে কোএনজাইম, কোএ মানে এখানে এ দেওয়ার অর্থ হচ্ছে এনজাইম। 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম, এই এক অণু 2 অণু, যদিও বইতে এক অণু আছে, তুমি যোগ করলে কিন্তু 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম উৎপন্ন করে। এবং সাথে এখানে কি তৈরি হয়, এক অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এক অণু কার্বন ডাই অক্সাইড এবং এক অণু 2 অণু, দেখো এখানে এক অণু, এখানে এক অণু, 2 অণু NADH2 এখানে উৎপন্ন হয়। আমি আবারো বলছি, গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড কি করে বিভিন্ন পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষ করে 2 অণু অ্যাসিটাইল কোএ সৃষ্টি করে, আর সাথে এক অণু কার্বন ডাই অক্সাইড, এক অণু NADH2, তাহলে এক অণু 2 অণু NADH2, এক অণু 2 অণু কার্বন ডাই অক্সাইড কি করে এখানে তৈরি করার পরে এই অ্যাসিটাইল কোএ যেটা, এটাও কিন্তু সাধারণত সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এরপরে দেখো প্রতি অণু অ্যাসিটাইল কোএ একটা চক্রের মধ্যে প্রবেশ করলো, একটা চক্র, এটা একটা চক্র। এই চক্রটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হ্যান্স ক্রেবস। এই চক্রটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হ্যান্স ক্রেবস। বিজ্ঞানী কি বলছি, ওনার নাম হ্যান্স ক্রেবস। হ্যান্স ক্রেবস এই চক্রটি আবিষ্কার করেন বলে এই চক্রটির নাম হচ্ছে ক্রেবস চক্র। এই চক্রটির নাম কি বলছি, ক্রেবস চক্র। তো প্রতি অণু অ্যাসিটাইল কোএ ক্রেবস চক্রে প্রবেশ করার পরে এরপরে এখানে সবগুলো বিক্রিয়া মনে রাখবে তোমরা মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। আগের 2 ধাপের সবগুলো বিক্রিয়া সাইটোপ্লাজমে সংঘটিত হয়। অনেক সময় পরীক্ষাতে আসে ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। তো তাহলে কি হচ্ছে, এরপরে দেখো এক অণু অ্যাসিটাইল কোএ হতে এখানে কি তৈরি হচ্ছে, এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু এখানে NADH2, এক অণু FADH2 এবং এক অণু GTP। তোমরা যদি মনে করো যে স্যার F এর অ্যাব্রিভিয়েশনটা কি, F হলো ফ্লাভিন, আর G হচ্ছে গুয়ানোসিন, AD হচ্ছে অ্যাডিনোসিন, GT হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। তো আমি আবারো বলছি, প্রতি অণু অ্যাসিটাইল কোএ ক্রেবস চক্রে প্রবেশ করে। তো ক্রেবস চক্রে প্রবেশ করার পর এখানে আরো একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইডের কথা আমি কিন্তু আসলে বলিনি। 2 অণু কার্বন ডাই অক্সাইড এখানে কি করে তৈরি হয়, আর সাথে কি তৈরি হয়, 3 অণু NADH2, এক অণু FADH2, এক অণু GTP। এরপরে মনে করো 2 অণু যোগ করে হিসাব করতে পারো, সমস্যা নেই। 3 অণু 6 অণু, এক অণু 2 অণু, এক অণু একটা জিটিপি, তাহলে 2টা জিটিপি এরকম হতে পারে। তো 2টা কার্বন ডাই অক্সাইড, 4টা কার্বন ডাই অক্সাইড এখানে হতে পারে। তাহলে ক্রেবস চক্রের বর্ণনাও কিন্তু ক্লিয়ার। আমি আবারো বলছি, প্রতি অণু অ্যাসিটাইল কোএ ক্রেবস চক্রে প্রবেশ করে, এটা একটা চক্র। এই চক্রটা আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যান্স ক্রেবস, উনি ইংল্যান্ডের বিজ্ঞানী হ্যান্স ক্রেবস। এই ক্রেবস এই চক্রে বিভিন্ন পর্যায়ক্রমিক বিক্রিয়া কিন্তু মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, করার পরে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এক অণু NADH2, 3 অণু, এক অণু FADH2 এবং একটি GTP এখানে তৈরি হয়। তো তাহলে আমরা যদি হিসাব করি 3 3 6, 1 1 2, 1 1 2। এরপরে আসতেছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। উপরোক্ত 3টি ধাপে কথাগুলো খেয়াল করো, উপরোক্ত 3টি ধাপে যে NADH2 বা যে FADH2 বা যে ATP উৎপন্ন হয়, সেগুলো
এই ধাপে কি হয়, সেগুলো এই ধাপে জারিত হয়ে এটিপি তৈরি করে, পানি তৈরি করে, উচ্চ শক্তির ইলেকট্রন তৈরি করে এবং প্রোটন তৈরি করে। আমি আবারও বলছি, উপরের ধাপগুলোতে যে NADH2 বা যে FADH2 বা উৎপন্ন হয়, এগুলো নানা ধাপে বিক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি করে, পানি তৈরি করে, উচ্চ শক্তির ইলেকট্রন তৈরি করে এবং প্রোটন তৈরি করার মাধ্যমে শেষ পর্যন্ত এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো কি করে, উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার মাধ্যমে যে শক্তি প্রদান করে, সেই শক্তি এটিপিতে কি হয়, এটিপি তৈরিতে ব্যবহৃত হয় বা এটিপি তৈরিতে ব্যবহার করা হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র তোমরা মনে রাখবা, ইলেকট্রন প্রবাহতন্ত্র কিন্তু মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এখানে তো খেয়াল করে দেখো, লাস্ট পর্যন্ত যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড পেলাম, 6 অণু পানি পেলাম, 38টি এটিপি পেলাম এবং তাপ শক্তি পেলাম। এটার কিন্তু আলাদা একটা হিসাব আছে। এই হিসাবটা কিন্তু আমরা 78 পৃষ্ঠা এবং 69 পৃষ্ঠা এবং 79 পৃষ্ঠার মধ্যে কিন্তু একটা ছক আছে। আমরা পরবর্তীতে ক্লাসে বা যে কোনো জায়গায় তোমাদের সাথে যখন কথা হবে, যদি তোমরা না বোঝো, এটা নিয়ে কথা হবে। তো তোমরা সকলে ভালো থাকবে। আর শ্মশানের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তুমি যেমন দেখবে, তুমি তোমার বিশেষ করে 9-10, আমি আবারও বলছি, অগ্রণী উচ্চ বিদ্যালয়ে 9-10-এর যে সমস্ত সায়েন্স স্টুডেন্টগুলো আছো, তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে, এই ক্লাসটি অবশ্যই ফলো করবে। আশা করি শ্মশান সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমরা আনসার করতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।